মিডিয়া জগতে এখন একটা বিশাল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের ময়দান হলো আমাদের চোখের সামনের ওই স্ক্রিনটা। আজকের এই আলোচনায় আমরা সেই কর্পোরেট লড়াইয়ের গভীরে যাব, যা ঠিক করে দিচ্ছে আমরা কি দেখব আর কি দেখতে পাবো না। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখা হয়েছে, এই যে এত জনপ্রিয় শো বা সিনেমা আমরা দেখি, এগুলো আসলে কারা বানায়? উত্তরটা শুনলে কিন্তু অনেকেই বেশ অবাক হতে পারেন, কারণ পর্দার পেছনের এই মালিকানার খেলাটা যতটা সহজ মনে হয়, মোটেও ততটা সহজ নয়। তো আজকের এই পুরো বিষয়টাকে আমরা 5টা ভাগে ভেঙে দেখব। প্রথমে জানব বিনোদনের এই নতুন যুদ্ধক্ষেত্রটা কেমন, তারপর দেখব পুরনো প্লেয়াররা কিভাবে টিকে থাকার লড়াই করছে, এরপর আসবে টেকনোলজির নতুন খেলোয়াড়দের কথা, বিশ্বজুড়ে কি আলাদা কৌশল নেওয়া হচ্ছে সেটাও দেখব, আর সবশেষে আমাদের সবার স্ক্রিনের ভবিষ্যৎ কি তা নিয়েও কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো বিনোদনের এই নতুন যুদ্ধক্ষেত্র, এটা কিন্তু একদমই আগের মতো নেই। খেলার নিয়মকানুন সব বলা যায় পুরোপুরি বদলে গেছে। এক সময় ছিল, মনে করে দেখুন, টিভির সামনে অপেক্ষা করা হতো একটা নির্দিষ্ট শোয়ের জন্য, বা সিনেমা হলে যাওয়া হতো, কিন্তু সেই দিন কিন্তু আর নেই। এখন যুদ্ধটা হলো ডিরেক্ট টু কনজিউমার, মানে সরাসরি দর্শকের কাছে পৌঁছানোর। এটা এক স্ট্রিমিং যুদ্ধ, যেখানে প্রত্যেকটা কোম্পানি সবার মনোযোগ কাটতে মরিয়া হয়ে লড়ছে। তাহলে প্রশ্ন হলো, এই নতুন খেলার মাঠে পুরনো যে মিডিয়া জায়ান্টসরা ছিল, তারা কি করছে? কিভাবে টিকে থাকার চেষ্টা করছে তারা? চলুন সেটাই দেখি। এরা একটা মরিয়া কৌশল নিয়েছে, যেটাকে বলা হয় ডিফেন্সিভ কনসলিডেশন, মানে প্রতিরক্ষার জন্য একজোট হওয়া। ব্যাপারটা খুব সহজ। টেক জায়ান্টদের সাথে পাল্লা দিতে না পেরে এই পুরনো কোম্পানিগুলো মরিয়া হয়ে একে অপরকে কিনে নিচ্ছে, বা একজন আরেকজনের সাথে মিশে যাচ্ছে। সোজা কথায় তাদের একটাই মন্ত্র, হয় বড় হও, নয়তো হারিয়ে যাও। আর এই এক হওয়ার যে গতি, সেটা ছিল সত্যি অবিশ্বাস্য। একবার ভাবুন তো, মাত্র কয়েক বছরের মধ্যে কি হলো। AT&T কিনে নিল টাইম ওয়ার্নারকে, ডিজনি তো প্রায় গিলে ফেলল 21st সেঞ্চুরি ফক্সকে, CBS আর ভায়াকম এক হয়ে গেল, আর ওয়ার্নার মিডিয়া আর ডিসকভারি তারা মিলে তৈরি করল এক নতুন দানব। এটা ছিল আসলে টিকে থাকার জন্য এক পাগলা দৌড়। এখন এই টেবিলটা দেখলে বোঝা যায় যে প্রত্যেকটা চুক্তির পেছনে একটা নির্দিষ্ট কারণ ছিল। যেমন ধরুন, AT&Tর লক্ষ্য ছিল কন্টেন্ট, আর সেটা দেখানোর মাধ্যম দুটোই নিজের হাতে রাখা। ডিজনি আবার $71 বিলিয়ন বিশাল একটা অঙ্ক খরচ করল ফক্সকে কিনতে, কারণ তাদের ডিজনি প্লাসের জন্য একটা বিশাল কন্টেন্ট লাইব্রেরি দরকার ছিল। অন্যদিকে CBS আর ভায়াকম এক হলো স্ট্রিমিংয়ের বাজারে টিকে থাকার জন্য। আর ওয়ার্নার মিডিয়া আর ডিসকভারি, তাদের স্বপ্ন ছিল একটা গ্লোবাল স্ট্রিমিং পাওয়ার হাউস হওয়ার। মানে প্রত্যেকটা পদক্ষেপই ছিল এই নতুন যুদ্ধে নিজেদের জায়গাটা পাকা করার জন্য। তবে হ্যাঁ, এই যে বড় হওয়ার খেলা, এটার কিন্তু একটা বড় বিপদও আছে। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির কথাই ধরুন না। একদিকে HBO, DC কমিক্স, ডিসকভারির বিশাল লাইব্রেরি, সব মিলিয়ে তারা একটা কন্টেন্টের দৈত্য তো বটেই, কিন্তু অন্যদিকে তাদের ঘাড়ে চেপেছে, ভাবা যায়, $50 বিলিয়ন বেশি দেনা। আর এই বিপুল ঋণের বোঝা কমাতেই তাদের ব্যাড গার্লের মতো একটা প্রায় তৈরি হয়ে যাওয়া সিনেমাও চিরদিনের জন্য বাতিল করে দিতে হলো। তো একদিকে যখন পুরনো কোম্পানিগুলো নিজেদের মধ্যে এই কেনাবেচার খেলায় ব্যস্ত, ঠিক সেই সময়ই খেলার আসল নিয়মটাই পাল্টে দিল কিছু নতুন প্রযুক্তি সংস্থা। আচ্ছা, এদের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো তাদের বিজনেস মডেলে। দেখুন, ডিজনি বা ওয়ার্নার ব্রাদার্সের জন্য কন্টেন্টই হলো তাদের আসল প্রোডাক্ট, এটাই তাদের ব্যবসা। কিন্তু অ্যামাজন বা অ্যাপলের মতো টেক জায়ান্টসদের জন্য কন্টেন্ট কিন্তু আসল প্রোডাক্ট না। কন্টেন্ট হলো তাদের অন্য প্রোডাক্ট, যেমন আইফোন বা অ্যামাজনের ডেলিভারি সার্ভিসকে আরও আকর্ষণীয় করে তোলার একটা উপায় মাত্র। আর এটাই তাদের সবচেয়ে বড় সুবিধার জায়গা। একজন বিশ্লেষক যেমনটা বলেছেন, যেহেতু তাদের মিডিয়া বিভাগকে আলাদা করে লাভজনক হতে হয় না, তাই তারা কন্টেন্টে ইচ্ছে মতো টাকা ঢালতে পারে, যেটা পুরনো মিডিয়া কোম্পানিগুলোর পক্ষে করা প্রায় অসম্ভব। অ্যামাজন হল এর সবচেয়ে বড় উদাহরণ। প্রাইম ভিডিওর আসল লক্ষ্য কিন্তু শুধু বিনোদন দেয়া নয়। আসল লক্ষ্য হল প্রাইম সাবস্ক্রিপশনটাকে এমন অপরিহার্য করে তোলা, যাতে মানুষ অ্যামাজন থেকে কেনাকাটা করতেই থাকে। আর ঠিক এই কারণেই তারা জেমস বন্ডের মতো ফ্র্যাঞ্চাইজি পাওয়ার জন্য $8.45 বিলিয়ন MGM স্টুডিও কিনে নিয়েছে। বা ধরুন, দ্য লর্ড অব দ্য রিং সিরিজের মতো বিশাল প্রজেক্টে $1 বিলিয়ন খরচ করতেও তারা দুবার ভাবেনি। আর হলিউডের এই যুদ্ধের বাইরেও কিন্তু সমান্তরালভাবে আরেকটা মিডিয়া জগৎ তৈরি হয়েছে, আর সেটা হলো ইউটিউব। গুগলের এই প্ল্যাটফর্মে প্রতি মাসে অ্যাক্টিভ ইউজারের সংখ্যা 2.7 বিলিয়নেরও বেশি। ভাবা যায়, এখানে লড়াইটা কিন্তু স্টুডিওর বানানো কন্টেন্ট নিয়ে নয়, বরং সাধারণ মানুষের তৈরি কন্টেন্ট নিয়ে। আর এই বিশাল জগৎটাকে এখন আর কেউই উপেক্ষা করতে পারে না। তবে এই লড়াইটা কিন্তু শুধু আমেরিকায় হচ্ছে তা নয়। চলুন এবার একটু আমেরিকার বাইরে তাকানো যাক।
দেখা যাক বিশ্বজুড়ে অন্য খেলোয়াড়রা কী ধরনের কৌশল নিচ্ছে। এই স্লাইডটা দুটো একদম ভিন্ন ধরনের চিন্তাভাবনাকে তুলে ধরে। একদিকে আছে ডিজনি, তাদের কৌশলকে বলা হয় ওয়াল্ড গার্ডেন বা প্রাচীর দিয়ে ঘেরা বাগান। মানে তারা তাদের সেরা সব কন্টেন্ট নিজেদের দেয়ালের ভেতরে, মানে শুধু ডিজনি প্লাসে আটকে রাখছে। আর অন্যদিকে আছে সোনি, তাদের কৌশলকে বলা যেতে পারে অস্ত্র বিক্রেতার মতো। তারা নিজেরা কোনো বড় স্ট্রিমিং যুদ্ধে না নেমে যে সবচেয়ে বেশি টাকা দিচ্ছে তাকেই নিজেদের সিনেমা আর শো, মানে অস্ত্র, বিক্রি করে দিচ্ছে। আবার জার্মানির বার্টলসম্যানের মতো কোম্পানিগুলো তো একদমই অন্য পথে হাঁটছে। তারা ডিজনি বা নেটফ্লিক্সের মতো একটা গ্লোবাল প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করছেই না। এর বদলে তারা ইউরোপের প্রত্যেকটা দেশে শক্তিশালী স্থানীয় মিডিয়া সংস্থা বা ন্যাশনাল মিডিয়া চ্যাম্পিয়ন তৈরি করায় মন দিয়েছে। তাদের লক্ষ্য হলো স্থানীয় দর্শকের জন্য তাদের নিজেদের ভাষাতেই কন্টেন্ট তৈরি করা। আর এটা প্রমাণ করে যে সফল হতে গেলে আমেরিকান মডেলটাই একমাত্র রাস্তা নয়। তো এত সব মার্জার, এত লড়াই আর এত রকম কৌশলের পর শেষ পর্যন্ত আমাদের স্ক্রিনের ভবিষ্যৎটা ঠিক কী হতে চলেছে? বিশেষজ্ঞরা বলছেন স্ট্রিমিং যুদ্ধটা আসলে দুটো ধাপে হচ্ছে। প্রথম ধাপটা ছিল গ্রোথ অ্যাট এনি কস্ট, মানে যে কোনো মূল্যে সাবস্ক্রাইবার বাড়াও। এটা ছিল টাকার খেলা, যেখানে কোম্পানিগুলো গ্রাহক পাওয়ার জন্য আক্ষরিক অর্থেই বিলিয়ন বিলিয়ন ডলার পানিতে ফেলেছে। কিন্তু সেই পর্ব এখন শেষ। আমরা এখন দ্বিতীয় ধাপে আছি, দ্য পিভট টু প্রফিটেবিলিটি, মানে এখন ফোকাসটা লাভ করার দিকে। এখন লক্ষ্য আর শুধু গ্রাহক বাড়ানো নয়, বরং দাম বাড়িয়ে, খরচ কমিয়ে কোনোভাবে ব্যবসাকে লাভজনক করে তোলা। আর এর ফলাফল হল আজকের এই মিডিয়া জগৎ। এই চার্টটা দেখলেই পরিষ্কার বোঝা যায় যে পুরো বাজারটা এখন হাতে গোনা কয়েকটা বিশাল কোম্পানির নিয়ন্ত্রণে চলে গেছে। দেখুন, বাজারের সিংহভাগটাই ডিজনির দখলে। বাকিটা ভাগাভাগি করে নিয়েছে নেটফ্লিক্স, অ্যামাজন, অ্যাপেলের মতো টেক জায়ান্ট আর কমকাস বা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির মতো পুরনো খেলোয়াড়রা। খেলার আসল চালক কিন্তু এখন এরাই। তাহলে সামনে কি হতে পারে? প্রথমত, আরও কনসলিডেশন বা একত্রীকরণ হওয়ার সম্ভাবনা আছে। প্যারামাউন্টের মতো ছোট কোম্পানিগুলো হয়তো আর একা টিকতে পারবে না, বিক্রি হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, সরকারি নিয়মকানুন এখানে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয়ত, আসল যুদ্ধটা এখন হবে লাইভ স্পোর্টসের সত্ত্ব নিয়ে। এটাই হবে প্ল্যাটফর্মগুলোর মধ্যে পার্থক্য গড়ে দেওয়ার মূল হাতিয়ার। আর সবশেষে, গ্রাহকদের ধরে রাখতে কোম্পানিগুলো একটা সার্ভিসের বদলে একাধিক সার্ভিস একসাথে বান্ডল করে বিক্রি করার দিকে ঝুঁকবে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন মাত্র হাতে গোনা কয়েকটা কোম্পানি আমাদের বিনোদনের সবকিছু নিয়ন্ত্রণ করবে, তখন আমরা যে গল্পগুলো শুনি, যে গল্পগুলো দেখি, সেই গল্পগুলোর কি হবে? গল্পের বৈচিত্র্য কি তাহলে ধীরে ধীরে হারিয়ে যাবে? এই প্রশ্নটা আমাদের সবারই ভাবার জন্য রইল।